এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyda. দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উল আজহা উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টারটক পাওয়ার্ড বাই বিউটিডাতে। সাথে আছে আমি নুসরাত সেরিন। এবং দর্শক, আজকের পর্বটা একটু আলাদা, একটু বিশেষ, কারণ আজকের পর্বটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস। তবে এই অ্যাডভেঞ্চারের সঙ্গে মিশে আছে মানবিকতা, আবেগ এবং সাহসিকতা। যে মানুষটা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি আমাদের ভীষণ পরিচিত, ভীষণ আসলে রেসপেক্টেড একজন মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন, ওয়ান অ্যান্ড অনলি লেখক সাংবাদিক মহসিনুল হাকিম। ঈদ মোবারক ভাইয়া, স্বাগত জানাচ্ছি। আপনাকে ঈদ মোবারক এবং দর্শক যারা দেখছেন সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে, মানে ঘরের মানুষকে ঘরে আর আবার অনেক বছর পরে পেলাম। আমি এটিএন নিউজে কাজ করেছি, এটিএন নিউজের শুরুতেই কাজ করেছি আমি। কত বছর সেটা কাজ করেছি? তো 1.5-2 বছর। আর যে বলছিলাম যে একদম এটিএন নিউজের শুরুতে একদম স্টার্টিং এবং যে কারণে ধরেন আপনারা আমাকে ডেকেছেন সুন্দরবন, এবং সুন্দরবনের কাজটাও মূলত এখান থেকে মানে শুরু হয়েছিল। আমার এখান থেকেই মূল যাত্রাটা শুরু আমার। এটিএন নিউজের রিপোর্টার তখন আমি। বাহ, দারুণ। সেখান থেকে যেখানেই আপনি গিয়েছেন আপনার এই মানবিকতা, সাহসিকতা, আমার কাজটাকে নিয়ে গেছি, সেখানেই নিয়ে গিয়েছেন। খুবই ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। প্রায় 14-15 সালের কথা হয়তোবা, যখন বা 18 সাল হয়তোবা, যখন আপনার কাজটা আমরা সরাসরি টেলিভিশনের পর্দায় সেদিন সবাই লাইভ দেখেছিলাম। আমার মনে আছে তখন খুব সম্ভবত আমি স্কুল বা কলেজে পড়ি। আমি দেখছিলাম টেলিভিশনের পর্দায় আমার পরিবারের সবাই খুব উৎসুক হয়ে দেখছে। স্কুল থেকে এসে আমি দেখলাম দুপুরের সংবাদ হচ্ছিল তখন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী একে একে বন্দুক হাতে নিচ্ছিলেন সবার, এবং সবাই আত্মসমর্পণ করছিলেন। মানে সেই গল্পটা এখনো আমার কাছে মনে হয় যে আগের মতোই নস্টালজিক ফিল হয়। এবং রাইট নাও অনেক বছর পরে যখন আমি স্টুডেন্টদেরকে পড়াতে যাই, সবসময় এক্সাম্পলটা দেয়া হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আজকে কেন যেন মনে হচ্ছে যে ঈদের আমেজ তো থাকবে, ঈদের প্রশ্ন তো থাকবে, এই জিনিসটা একটু শুরুতে শুনতে চাই। না, এটা খুব সহজ একটা জিনিস। আমরা সাংবাদিকরা একটা সমস্যা তুলে ধরি, এই উদ্দেশ্যেই তুলে ধরি যে সমস্যাটার সমাধান হোক। তো আমার ক্ষেত্রেও তাই। আমি খুবই মনে করেন একদম আমার ক্যারিয়ারের শুরু থেকে যদি বলি, আমি চেষ্টা করেছি যে, বা আমি ভাবতাম এভাবে যে আমি একটা সংবাদ করলাম, সেটা কোনো কাজে লাগলো না, তাহলে তো এটা করে কোনো লাভ হলো না। এত ইনভলভমেন্ট, এত পরিশ্রম, এত খাটাখাটনি। তো কাজে আমি তখন মনে করলাম, এবং ধীরে ধীরে টেলিভিশন, পত্রিকার নিউজের ইম্প্যাক্ট সমাজে যেটা হচ্ছে, মানে কার্যকারিতাটা ধীরে ধীরে কমছে ধীরে ধীরে। তখন বললাম যে না, আমার ওইভাবে কাজ করলে হবে না। বাতাসে মিলিয়ে গেল আমার কাজ, তাহলে লাভ কি হলো? মানুষের কাজে লাগলো না। হ্যাঁ, তো কাজে আমি ওইভাবেই কাজ করতাম, চেষ্টা করতাম যে আমি যখন একটা বিষয় নিয়ে কাজ করব, যেটা খুবই ক্ষুদ্র একটা বিষয় হতে পারে, একজন মানুষের সমস্যা নিয়েও হতে পারে, সেটার সমাধান হতে হবে, এবং ওই সমাধান পর্যন্ত আমি ফলো আপ করব। তো সেটারই ধারাবাহিকতা আমি বলবো যে সুন্দরবন নিয়ে আমার কাজ করা। এবং এটি নিউজে তখন মিশুক স্যার ছিলেন, মিশুক মনির স্যার। আমি খুব একটা ডিলেমার মধ্যে, যে এটা এত বড় একটা ইস্যু যেটা সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু অনেক মানুষের কষ্ট হচ্ছে সুন্দরবনে এই বনদস্যুতা, জলদস্যুতার কারণে। তো তখন আমি স্যারকে বললাম যে স্যার, আমরা কি করতে পারি, কি করা উচিত? তো মিশুক স্যার বললেন, তুমি তো সাংবাদিক, কিন্তু মানুষ হতো না, তো মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে না? যে হ্যাঁ আছে। কেউ একজন যখন পড়ে যাবে, তখন তাকে তুমি ধরতে যাবে না, নাকি সাংবাদিক হিসেবে এইভাবে বসে থাকবে? আমি বললাম, না, আমি সবার আগে তো যাবো। তাহলে গো হেড, তুমি তোমার কাজ আগে নাও। আসলে সেখান থেকে আমার শুরু, এবং ওই কাজটাকেও যে বলছিলাম যে বারবার সেটা ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থ হতেও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা তো সব জায়গায় সফল, মানে 100-তে 100 সফল হই আমরা দেখি। হ্যাঁ, ব্যর্থতা স্বীকারও করি না, ব্যর্থ হতেও চাই না। প্রতিটা কাজেই আমরা মনে করি যে সফল হয়ে ফিরতে হবে। তো আমার জীবনে প্রচুর ব্যর্থতা, এবং বারবার ফেল করেছি সুন্দরবনের কাজটা নিয়ে, এবং ফেল করে এসে আমার নিউজ রুমে বলেছি যে আমি ফেল করলাম। বা অন্য কোনো একটা স্টোরি করতে গেলাম, দেখেন 5-6 দিন 7 দিন ঘুরে এসে আমি বললাম যে আমি ওই কাজটা পাই নাই, যেটা করতে গিয়েছিলাম সেটা আমি পাইনি। তো কাজে এই যে
ব্যর্থতাগুলো থাকবেই, এবং সেটার পরে আবার ধৈর্য ধরে বসে থাকা, চেষ্টা করা পরবর্তীতে আবার সেই চেষ্টারই ফলাফল আসলে সুন্দরবনের কাজটা। তো আমি বলছি যে লেগেছিলাম এবং একটা ফলাফলের আশায় ছিলাম, যে কারণে এ ধরেন 2010, 11, 12, 13, 14, 15, 16-তে এসে প্রথম সারেন্ডারটা হলো, মানে 7 বছরের মাথায়। 7 বছর। হ্যাঁ, তারপরে 17, 18, মানে 9 বছরের মাথায়, 10 বছরের মাথায় এসে কিন্তু সুন্দরবনটা দস্যুমুক্ত হলো। এরপরে যেটা হচ্ছে যে আমার তো তাহলে শেষ, আমার তাহলে ওই সময় পুরস্কার নিয়ে বাহবা নিয়ে আমার অন্য কাজ কিছু, শেষ। বাট আমি এখনো ওই জায়গাটা ফলো আপে রেখেছি। ইদানিং সুন্দরবনের দস্যুতা আবারও বেড়েছে, সুন্দরবন অনেক ঘটনাবহুল হয়ে গেছে। এই জায়গাটা যদি বললাম যে নজরদারি বলি অথবা খোঁজ খবর রাখা ছেড়ে দিই, তাহলে কিন্তু হলো না। তো কাজে এ ধরেন এখন ঈদের সময়, ঈদ গেল না, আপনি বলতে পারেন যে এই উপকূলের গ্রামগুলো, বন উপকূলের গ্রামগুলোর কয়টা গ্রামে কোরবানি হয়েছে? কোরবানি কিন্তু হয়নি। কয়টা গ্রামে কোরবানি, কিন্তু ওইখানে খুব কঠিন একটা ব্যাপার। পুরো গ্রামে একটা পরিবার দেয় কি দেয় না, এবং ওখানকার অবস্থা সম্পন্ন যারা, তাদেরও বাড়ি শহরে, তারা দেখা যাচ্ছে যে একদম গ্রামে না দিয়ে শহরে তারা কোরবানি করছেন। তো কাজেই আমি বলি যে সবাইকে নিয়ে যদি আনন্দ করা না যায়, তাহলে সেটা কি আনন্দ হলো? তো ওই মানুষগুলোর কাছে আমি ঘুরে ফিরে যাই যে ধরেন ঘুরতে ঘুরতে যদি একটা পরিবারের একটা সমস্যার সমাধান হয়, যেখানে মানুষের খাওয়ার পানিটুকু নেই, একটা বাড়িতে যদি পানি রিজার্ভ করার একটা ট্যাঙ্কি কোনোভাবে ব্যবস্থা করা যায়, যে পরিবারের প্রধানকে বাঘে মেরে ফেলছে, কুমিরে খেয়ে ফেলছে, সেই পরিবারটার পাশে যদি একটু দাঁড়ানো যায়, বা আমার মাধ্যমে কেউ যদি দাঁড়ায়, আমার ব্লগ অথবা নিউজ দেখে, তো এটা একদম ম্যাক্রো লেভেলের আমি বলছি। এর বাইরে আরো বিশাল বিশাল সমস্যা ওইদিকে। তো কাজে আমি বলছি যে ঈদের আনন্দ আমরা আমাদের আশেপাশের সবাইকে নিয়ে যদি করতে না পারি, আমার কাছে সেটা আনন্দ নয়। সেটা আনন্দ নয়। সবসময় আমার কাছে মানে আনন্দের বিষয় এবং ভাগাভাগি করার বিষয়, এবং শুধু ঈদের দিন নয়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তের আনন্দ, ভালো লাগা ভাগাভাগি করতে ইচ্ছা করে আমার, এবং যতটুকু সেটা পারি আপনি চেষ্টা সব করি। সময় করে চেষ্টা করি এসেছেন, আমি, চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করি। ছোটবেলার কথা বলছিলেন, যদি আপনার ছোটবেলা আরেকটু ফিরে যায়, নওগাঁতে নিশ্চয়। নওগাঁতে একটা সময়, নওগাঁ হচ্ছে আমার বাবা বাড়ি করেছেন আর কি। আমার দাদা বাড়ি হচ্ছে সান্তাহারে, কিন্তু আমার বাবা আর্মি অফিসার ছিলেন। তো কাজে আমাদের ছোটবেলাটা তো ক্যান্টনমেন্টে ঘুরে, ক্যান্ট পাবলিক ঘুরে, এরপরে নওগাঁতে কেডি স্কুলে পড়েছি 1 বছর, কিছুদিন একটা কিন্ডারগার্টেনেও পড়েছিলাম আর কি, এসেই বাবা রিটায়ারমেন্টের পরেই। এরপরে আবার ক্যাডেট কলেজে চলে গেলাম। তো কাজে আবার বাড়ি থেকে বের হয়ে গেলাম, এরপরে বিশ্ববিদ্যালয় হয়ে সাংবাদিকতায়, আমার আর ওইভাবে বাড়ি ফেরা হয়নি আসলে। হ্যাঁ, তো এই আর কি। এখন আমরা আমাদের পুরো পরিবার আমরা একসাথে থাকি, ঢাকা শহরে একটা ভাড়া বাসায় থাকি, যৌথ পরিবার, ওই যে ভাগাভাগি। দারুণ, খুব মানে এই ওয়ার্ডটা আমার মনে হয় সবাই মানা উচিত, সবার সবাই মানে হয়তো খুব সচেতন না আর কি, সবাই একটু সেন্টার্ড আর কি, নিজেরা একটু বেশি ভালো থাকতে চাই আমরা। এটাই হয়তো আমাদের সমাজের সমস্যা, যেদিন সমাধান হবে সেদিন হয়তো আমরাও ভালো থাকবো। হবে, সমাজ পরিবার থেকে শুরু করতে হয়, বাইরে থেকে সমাধান হয় না। পরিবার থেকে যদি আবার শুরু হয়, সমাধান হবে। বাহ, দারুণ। পরিবারের কথা যেহেতু আসছে, পরিবারে আবার একটু ফিরে যাই। বাবা যেহেতু আর্মি অফিসার ছিলেন, মানে খুব কঠোর নিশ্চয়ই ছিলেন, যেটা আসলে হয়। কঠোর বলবো না, খুব সৎ মানুষ ছিলেন, আছেন, উনি বেঁচে আছেন এখন আমার বাবা। আমার বাবাকে আমি কখনো আমাদের সামনে এভাবে মিথ্যা কথা বলতে দেখিনি, আনডিউ কোনো সুযোগ সুবিধা নিতে দেখিনি, খুব সোজাসাপটা জীবন। তার কাছ থেকে ঠিক কোন জিনিসটা শিখেছিলেন? সচেতন ভাবে কোনো কিছু শিখিনি। আমার বাবা একটা কথাই বলতেন, সেটা একটু বড় হওয়ার পরে, যেটা হচ্ছে যে কোনো কিছু ফেল যদি করো বা কোনো কিছু হারিয়ে ফেলো, ওইটা আবার খুঁজতে যেও না, সময় নষ্ট হবে, তুমি হাঁটতে থাকো। তো কাজে ওই অনেক বড় কোনো ব্যর্থতা বা লোকসান হলেও আমি হাসি, হ্যাঁ, সেটা নিয়ে হতাশ হই না। ওই যে আফসোস জিনিসটা থেকে এই বিষয়টা, এই উপলব্ধিটা খুব মানে আমাকে খুব কাজে দেয় জীবনের জন্য, জীবনটাকে খুব সহজ করে যদি ওইটা রপ্ত করা যায়। এটা ঠিক। ঠিক আছে, আমার মনে হয় এই জিনিসটা সবারই আমাদের মেনে চললে মনে হয় জীবন সুন্দর, সহজ থেকে আসে জিনিসগুলো। হ্যাঁ, আপনার বাবা আর্মি অফিসার হওয়ায়, ক্যান্টনমেন্টের জীবন, ক্যাডেট কলেজের জীবন, এগুলো কি আপনাকে পরবর্তী কাজের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে? নিঃসন্দেহে। বললাম না যে
আমি মনে করি আমার ক্যাডেট কলেজ জীবনটা অনেক বেশি আমাকে ইয়ে করেছে, মানে ওই জীবনটার কারণে হয়তো আমি এত কষ্ট সইতে পারি, ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। কারণ আমি বললাম যে আমি ওখানে কোনো একটা বিপদে পড়ছি, আমার বাবা বা মাকে বলতে পারছি না যে আমাকে বাঁচাও। হ্যাঁ, ওখানে একটা ঝামেলায় পড়ছি, আমাকে মানে কমিউনিকেশনের ব্যবস্থা ছিল চিঠি। আচ্ছা। এবং সেই চিঠি আমি যেটা লিখবো আমার বাবা মাকে বা অন্য কাউকে, সেটা একজন শিক্ষক উনি পড়বেন, তিনি আগে পড়বে, হ্যাঁ, সেন্সর করবেন, পড়ে পাঠাতে হবে, ডাকযোগে এটা যাবে। সেটার উত্তর পেতে পেতে আমার কখনো 2 সপ্তাহ। তো কাজে একটা প্রসেস। আমি বলছি যে ওইখানেই হচ্ছে আমাকে আমার সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টা, এটা একজন রিপোর্টার, একজন নিউজম্যানের জন্য খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি এবং সিদ্ধান্ত সেটা নেওয়ার যে আমার মনে হয় এই যে এই হ্যাঁ, কারণে এই দিক জায়গাটায়, থেকে হ্যাঁ, আপনি খুব ব্লেসড ছিলেন, পেয়েছেন একদমই ছোটবেলা থেকে। সুন্দরবনে একটা দস্যু দলের সাথে দেখা করতে গেছে, এই সময় কোস্টগার্ড চলে আসলো, ঠাটা ঠাটা গোলাগুলি চলছে। ওখানকার লোকজন কেউ দৌড়, আমি সুন্দরবনের ভিতরে এত দৌড়ে করবো কি, আমি তো বেশি দৌড়াতে পারবো না, বেশি দূর যেতে পারবো না। ওই জায়গায় আস্তে করে চিত হয়ে শুয়ে পড়লাম। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে কি যে এত বড় বিপদ, একটা গুলি এসে এনি টাইম আমি চলে যেতে পারি, কিন্তু ওখানে আসলে আমি বাস্তবতায় যে মাথা ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রাখা, হ্যাঁ, যে এই জায়গায় আসলে বেস্ট জিনিসটা কি যেটা আমাকে সেভ করতে পারে, সবচেয়ে মানে সহজে আমি সেটা করতে পারবো এবং সেটা সেরা আমার বাঁচার জন্য, সেটা হচ্ছে চিত হয়ে শুয়ে পড়া। তো এবং কাদার মধ্যে চিত হয়ে শুয়ে পড়লাম, টুকটুক করে আমার পাশে আমার কলিগ ছিলেন, তার সাথে হাত ধরে আছি, সেজন্য ভয় না পেয়ে দেখা যাচ্ছে উঠে বসলেই দেখা যাচ্ছে একটা গুলি লেগে গেল, কারণ আমাদের উপর দিয়ে গুলি আসা যাওয়া করছে। তো কাজে এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা, ঠিক আছে। অথবা যখন বড় বড় সংঘর্ষ হয়, আমাদের সাংবাদিকরা কিন্তু যে পরিমাণ সংঘর্ষের ভিতরে ঢুকি ওই পরিমাণে আহত হই না, কিন্তু কাজে একরকমের সবারই মানসিক প্রস্তুতি থাকে। আমরা যারা আমাদের ভিডিওগ্রাফার যারা মাঠে থাকেন, দেখবেন আমরা রিপোর্টার তাও তো মাইক হাতে নিয়ে একটু ফ্রি থাকি, ভিডিওগ্রাফাররা আরো ভয়ঙ্কর ব্যাপার, তারা ওই ভিউ ফাইন্ডারে চোখ দিয়া ছবিও তুলতে হবে, তাদেরকে সেরা ছবিটাও তুলতে হবে, আবার নিজেকে সেভ করতে হবে, ক্যামেরা সেভ করতে হবে। তো কাজেই আমি বলছি যে এটা রিপোর্টার হলে আসলে কম বেশি চলে আসে। এবং যখন আসলে পড়াশোনা শেষ করলেন, আপনি ঢাবিতে পড়েছেন একদমই ডিফারেন্ট একটা সাবজেক্টে, অ্যাপ্লাইড ফিজিক্স মেবি, এবং সেখান থেকে সাংবাদিকতার যাত্রা, ওখানে পড়তে গিয়ে দেখলাম যে ওটা আমার জায়গা না। হ্যাঁ, মানে জায়গা না বলতে আমি অন্য কিছু একটা করব, কি করব জানি না। ইন দ্য মিন টাইম ইত্তেফাক পত্রিকা একটা বিজ্ঞাপন আসলো এরকম যে ট্রেনি রিপোর্টার নেওয়া হবে, সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে গেলাম। এরপরে রিটেন একটা পরীক্ষা হলো, পেলাম 0। এরপরে যিনি আমার পরীক্ষা নিচ্ছেন উনি বেশ একটু রেগে টেগে গেলেন, ফারুক ভাই মনে আছে, আহমেদ ফারুক হাসান। তো ফারুক ভাই আমাকে বললেন যে আপনার এসব দরকার নাই, আপনি আপনার ক্যারিয়ার আপনি ওইদিকে করেন। তো আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে আমাকে নেন, দেখেন আমি চ্যালেঞ্জ করছি, আমি পারবো। তো উনি আমাকে নিয়ে নিলেন এবং 3 মাস আমাকে খুব প্রেসারে রাখলেন। তো আমার কথা হচ্ছে যে আমি যদি প্রেসারে থাকি, আপনাকেও থাকতে হবে, মানে আমি যে প্রেসার নিচ্ছি এটা আপনাকে দেখতে হবে, আপনি ঘুমায় আমাকে প্রেসারে রাখতে পারবেন না। তো কাজে ওই 3 মাসে না আমার পুরো ঢাকা শহর পায়ে হেঁটে চেনা হয়েছে, একটা মানুষকে কি করে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, তখন আসলে এত সুযোগ সুবিধা ছিল তখন না, কিছুই ছিল না, কিছুই না। তো কাজে উনি আমাকে বলতেন যে অমুক জায়গার অমুক একটা রাস্তার নাম বলে দিলেন, দিয়ে বলেন যে অমুককে খুঁজে বের করে নিয়ে এসো, তার ফোন নাম্বার নিয়ে এসে দাও। তো এইভাবে আমি আসলে কাজ শিখেছি এবং ওই বললাম যে ওই রেজিমেন্টেশনটাও আমার খুব কাজে লাগছে নিঃসন্দেহে। হ্যাঁ, এবং আমি আমার পুরো কাজের এই পথ 24 বছরের সাংবাদিকতার জীবনে অনেক মানুষ পেয়েছি, আমাকে এগিয়ে দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমাকে শিখিয়েছেন। এবং এই কঠিন সিচুয়েশন গুলো হওয়াই হয়তো বা শেখার পথটা সেটা তো আছেই, কিন্তু আমি দারুণ মানুষ পেয়েছি। আমি একদম সবশেষ যদি আমি সাইমন রিং এর কথা বলি, তাকে আমি বেশ ভালো সময় পেয়েছি, মিশুক স্যারকে পেয়েছি। তাই আমি বলছি যে আমি এই সংবাদ মাধ্যমেরও যারা ভালো কাজ করেন তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। বাহ, ঠিক আছে, আরো তো গল্প রয়েছে, শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার্টআপ পাওয়ার্ড বাই বিউটি নান। ইচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beauty Now.
এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyda. দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্ট স্টার্টআপ পাওয়ার্ড বাই বিউটিনাতে। আছি আমি নুসরাত সেরিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ পছন্দের, ভীষণ পরিচিত মুখ মোহসিনুল হাকিম। ভাই, আপনার যে গল্প শোনার জন্য আমার মনে হয় আমরা সবাই মুখিয়ে থাকি, প্রতিবার শুনি তারপরে মনে হয় যে শেষ হয় না সেই গল্পের। সেটা হচ্ছে সুন্দরবনের গল্প। আমাদের যেই উপকূল রয়েছে সেই উপকূলে কাজ করতে গিয়ে দেখি এর চেয়ে বিপন্ন আর কোনো জায়গা নাই। যারা সাগর পাড়ে বসবাস করে, হ্যাঁ, নদীতে বড় সাগরে মাছ ধরতে যায়, এদের মতো বিপদে আর কেউ নেই। এই করতে করতে যখন সুন্দরবন এলাকায় গেলাম আইলার পরবর্তীতে, তো সেখানে গিয়ে দেখলাম যে এখানে তো খাওয়ার পানিটাও নেই। খাওয়ার পানি নেই, সব লবণ, চারপাশে লবণ, মানুষের কৃষি নাই, বেঁচে থাকাটা একটা বিরাট সমস্যার ব্যাপারে। মানে কেউ আমাকে এক গ্লাস খাবার পানি দিবে, সেই অবস্থাটা আমি প্রথমে না জেনে খেয়ে ফেলতাম, এরপরে আর পানি না নিয়ে আমি যাই না। যে সব সময় মানুষের কথা বলছেন, মানবিকতার কথা বলছেন, নিজেকে কি সময় দেয়া হয়? হ্যাঁ, পুরোটাই তো আমার সময়। না, যখন আমার পেশা, নেশা, কাজ, পরিবার যখন এক লাইনে নিয়ে আসতে পারবো আমরা, তখন আর তো সমস্যা নেই। আমার স্ত্রী যখন দেখে তার স্বামীকে নিয়ে এটিএন নিউজ টক শো করছে, তার মধ্যে ভালো লাগা আসবে না? নিঃসন্দেহে। তো তাহলে তার এই জন্য তাকে আমার একবেলা ছেড়ে দিতে হবে, এটা তো সে তার মানে জানে। বলা যায় যে এই যে সাপোর্টটা আপনি বিশাল support, পরিবারের আমার পরিবার, আমার স্ত্রী, আমার বাবা মা, পেয়েছেন। হ্যাঁ, আমার ভাই ভাবি, আমরা, আমার বোন, মানে আমার পুরো পরিবার পুরোপুরি সমর্থন দিয়েছে আমাকে, না হলে তো। দারুণ। এখন কি কাজের ব্যস্ততা যদিও আগের মতোই আছে, এখনো না, ফলো আপ কাজের করছেন, ব্যস্ততা কি, কাজ আমি করছেন? 24 বছর পার করার পর 2024-এর একদম শুরুর দিক থেকে আমি ভাবছিলাম যে আমি আর আসলে সাংবাদিকতা করবো না। এটার দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমার আর ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিকতায় আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের যেভাবে আগানোর কথা সেই জায়গাটায় আমরা যেতে পারছি না। বিশেষ করে আমি যদি বলি নিজের ক্ষেত্রে, সবাই চেষ্টা করছে না। আমি চিন্তা করলাম যে না, আমাকে আসলে আমার কথাগুলো বলতে হবে, আমার কাজগুলো করতে হবে। টেলিভিশনে কাজ করছি, আমি করতে গিয়ে আমি আমার কাজগুলো, আমার চিন্তাগুলো করতে পারছি না। আমার জীবনে অনেক কিছু লেখার আছে, অনেক কিছু বলার আছে। নিজেকে গোছানোর যে বিষয়টা, যে পুরো এত বছরের টেলিভিশন, একটা চাকরি জীবন থেকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট জীবন হবে আমার, সেখানে আমি চলবো কি করে, আমার সংসার চলবে কি করে, হ্যাঁ, বাকি এই জিনিসগুলো ধীরে ধীরে গুছিয়ে নিয়ে আমি এখন বেসিক্যালি ফুল টাইম একজন কন্টেন্ট ক্রিয়েটার। এখনো আমি আমার কাজ, মনের আনন্দে বেঁচে থাকা, আশেপাশের অনেক মানুষকে নিয়ে আনন্দ করা, তাদের কষ্ট কমানো, এটা আমার ভালো লাগে। আর নিজে যদি বলা যায় যে নিজে যদি একটু সময় পান, সেই সময়টা কিভাবে কাটান? মানে আপনার আনন্দটা কি? নিজের আনন্দের সময় আমি কোথাও মাছ ধরতে চলে যাই। আচ্ছা। তবে আমি আমার আনন্দকে এখনো স্যাক্রিফাইস করি। দেখেন, সুন্দরবনে আমার কি কাজ? কেউ বলবে শুটকির ব্যবসা করে, হ্যাঁ, কেউ বলে আমার মনে হয় ওখানে অনেক বড় কিছু আছে, কেউ বলবে ট্যুরিস্ট ব্যবসা করে। নাই তো কিছু, এবং থাকার দরকারও নাই, এবং সমীচীনও নাই। আমি ধরেন খুব সচেতনভাবে ওই অঞ্চলের কোনো রকমের ব্যবসা ধান্দা বা কোনো রকমের ইনকাম ওরিয়েন্টেড ইয়েতে আমি পাও রাখি নাই, খুব সচেতনভাবে। তারপরেও মানুষ বলে, তো সেই জায়গাটাতে আমি বললাম নিজের ক্রেডিবিলিটি রাখা। এবং ধরেন একটা ঘটনা ঘটলো, সেই সময় সেই বিষয়টা নিয়ে ওই অঞ্চলের আমি যদি কথা না বলি, একরকমের নির্ভরতা তৈরি হয়েছে। ওই অঞ্চলের মানুষরা খোঁজে যে মোহসিনুল হাকিম এই বিষয়ে কি বলে দেখি। আইন শৃঙ্খলা বাহিনী, যেমন দস্যুতা নিয়ে, গোয়েন্দা সংস্থাগুলো, হ্যাঁ, তারা যেহেতু আমার কাছে খবর আসে, আমি খবর রাখি। আসলে কি হচ্ছে, এই সুন্দরবন নিয়ে একসময় চাওয়াবাজি চলতো, সাংবাদিকতাতেও আমি বললাম চাওয়াবাজি চলতো, ইদানিং আবার শুরু হয়েছে। হ্যাঁ, যে সুন্দরবন নিয়ে যা ইচ্ছা তাই বলে ফেলা যায়, লিখে ফেলা যায়, কারণ ভিতরে কেউ দেখে না। আমি দেখি, আমি তো বলছি আমি দেখি, আমি প্রত্যেকটা আপনাদের লেখালেখি, আপনাদের বলা বলি, যারা সংবাদ করছেন, ভুলভাল তথ্য দিয়ে লিখতেছেন, আমি এগুলোর কাউন্টার করতে পারি। কিন্তু আমি বলছি যে আপনারা জেনে শুনে সাংবাদিকতা করেন। ওই আপনার সাংবাদিকতা করে গেলেন, আপনার কাজ হয়ে গেল, আপনি মাস শেষে বেতন পেলেন, ওইদিকে আপনার ওই সাংবাদিকতার জন্য
ওই অন্য অঞ্চলে একটা মানুষের ডিজাস্টার হয়তো হয়ে বা গেল, ডিজাস্টার হয়ে যায়, ঠিক আছে, তো এই দায় আপনি নেন না তো, রাইট। আমরা তাকে প্রশ্নও করি না। তো কাজে শুধু ওই অঞ্চলের সাংবাদিকতা নয়, যে কোনো বিষয়ে সাংবাদিকতা করতে গেলে, কিছু লিখতে গেলে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা রেসপন্সিবল মানুষ আছি তাদের এই আমাদেরকে জিনিসগুলো মাথায় রাখা দায়িত্বশীল। সুন্দরবন সহ প্রত্যন্ত অঞ্চলে যখনই কাজ করেছেন, এই জিনিসটা খুব দ্রুত আপনি আয়ত্ত করেছেন, মানে এটার না, দ্রুত সিক্রেটটা আসলে আয়ত্ত কি? করিনি তো, অনেক লম্বা সময় লেগেছে। দেখেন, এই গত মানে যখন কৃষকরা, আমি চরে চরে ঘুরি মাঝে মাঝে, গিয়ে দেখি যে বিস্তীর্ণ একটা চর যেখানে কয়েক লক্ষ টন ভুট্টা উৎপাদন হয়, সেখানকার কৃষকরা টেনশনে মরে যাচ্ছে, সার পাচ্ছে না। আপনারা মূলধারা ওটা নিয়ে একটা নিউজও করেননি, ঠিক আছে। আমরা অনেক কথা বললাম যে এত বড় সংকট ওই কৃষকের, আপনি ওর জন্য আলাদা করে সেচের যে মোটর ব্যবহার করে তেলের ব্যবস্থা করেছেন যখন তেলের সংকট গেছে? খোঁজ নিয়েছেন যে আচ্ছা, আমরা যারা কৃষক আছে এনলিস্টেড, হ্যাঁ, কৃষি বিভাগের মাধ্যমে তাদের জন্য ডিজেলটা আমরা দিব, ওই মানুষগুলো তো ঠিকই একটা হাতে নিয়ে তার 1 ঘন্টা সেচ দিবে, সেটার যে তেল লাগবে সেই তেল তার 3 দিন লাগে নিয়ে আসতে। আমরা কেউ খোঁজ নিয়েছি? তা আমি বলছি কি যে সাংবাদিকতা খুব সহজ জিনিস, কিন্তু আমি বলছি যে আমরা করতে পারছি না, করছি না এই আমরা। যে হ্যাঁ, এই যে যে জিনিসটা আপনি বললেন বলেন যে যে আমি যখন ওই যে প্রশ্নের উত্তরটা দিই, যখন আমি গিয়ে ওখানে দাঁড়ালাম, আমি যখন জিজ্ঞেস করলাম দ্বিতীয় ক্ষেতের যিনি কৃষক, যে ভাই আপনারা সার পাইছেন, ওনার কলিজার মধ্যে যে লাগছে কথাটা, কারণ উনি গত কয়দিন ধরে এই দুশ্চিন্তাতে আছেন। সাথে সাথে বলে, না ভাই বলেন তো কি একটা অবস্থার মধ্যে পড়লাম। একজন অস্ত্রধারী ক্রিমিনাল, তার কাছে গিয়ে যদি আমি বলি তার সবচেয়ে প্রিয় মানুষটার খোঁজ আমি নিয়ে যাব, তার ছোট মেয়ে, কথার কথা নাম ধরে বলবো যে এই কথার কথা এ, মেয়েটার নাম, তাই বললাম এ কেমন আছে, ওই দস্যু নেতা বাবা আর কি ঠিক থাকতে পারবেন? না। অথবা সে যখন জানবে যে তার ওই বাচ্চার হাতে আমি চকলেটের একটা বাক্স তুলে দিয়ে গেছি কোনো এক সময়, কাজে সেই দস্যু নেতা, সে যত বড় ডাকাত হোক, হ্যাঁ, সে আমার সাথে কথা বলবে। তো কাজে আমি বলছি যে এটা এমন কিছু না, ওই আপনি যেটা বলছেন যে দ্রুত করে ফেলা কিছু কৌশল আছে, সেই জিনিসটাই হয়তো আয়ত্ত করা হয়েছে, বন্ধুত্ব বানানোর যে বিষয়টা। এই যে বলছিলেন যে আমরা কৃষকদের খোঁজ খবর রাখছি না, তাদের কথা ওইভাবে বলছি না, কিন্তু আমরা মুখে বুলি আওড়াচ্ছি হচ্ছে দেশপ্রেমের কথা। তো এই যে দেশপ্রেম বিষয়টা আসলে কি আমরা কাজ করছি? এত ক্ষুদ্র মানুষ, ওই জায়গা থেকে এটা আমি বলতে পারছি না। আমার কাছে, আমার চোখে সেরা দেশপ্রেমিক আমার বাবা, হ্যাঁ, যিনি পাকিস্তানে যদি থেকে যেতেন 71 সালে, তাহলে উনি ওখানকার আর্মি অফিসার হয়ে পরবর্তীতে রিপ্যাট্রিয়েটেড হয়ে হয়তো আসতেন, এসে বাংলাদেশ আর্মিতে জয়েন করতেন। উনি সেটা না করে উনি এবং ওনার একজন বন্ধু হায়দার আঙ্কেল, আমার মনে আছে, হায়াত আঙ্কেল, দুজন মিলে পালিয়ে এসছেন। তো ওই সময় পালিয়ে এসে আবার যুদ্ধ করেছেন। তো আমি আর কাকে উদাহরণ দিব দেশপ্রেমিক বলেন? তো কাজে সেই তুলনায় আমরা কিছুই না। হ্যাঁ, শুধু আমি বলি যে আমার এত দুনিয়ার দায়িত্ব নেওয়ার তো দরকার নাই, আমরা সবাই দেশের দায়িত্ব নিয়ে ফেলি, দুনিয়ার দায়িত্ব নিয়ে ফেলি। আমি বলি যে আপনি আপনার চারপাশটা একটু ঠিক রাখার চেষ্টা করেন, আপনার চারপাশে একটা পরিবারকে আপনি একটু ভালো রাখার চেষ্টা করেন, তাহলেই হয়। বাহ, দারুণ দারুণ। আপনি এত এক্সপেরিয়েন্সড একজন মানুষ, আপনি কেন কোনো একটা জায়গায়, মানে সাংবাদিকতা থেকে একদমই বেরিয়ে গেলেন, টেলিভিশন থেকে বেরিয়ে গেলেন, কেন দায়িত্ব নিয়ে পরবর্তী প্রজন্মকে আপনি ট্রেন করে যাচ্ছেন? আমি আসলে কাকে ট্রেনিং দিব, ঠিক আছে না, আমি যেটা করি যে আমি আমার মাথায় যতটুকু আছে, আমি যতটুকু শিখেছি সেটুকু ট্রান্সফার করে দিই। আমি সব সময় মানে এই টেলিভিশনে আবারও জয়েন করে আবার বড় একটা দায়িত্ব নিয়ে কি আপনি তার চেয়ে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি ওইটাই বলছি যে আমার, ধরেন আমি যদি এডিটোরিয়ালে যাই, আমি যেই অঞ্চলগুলো নিয়ে কাজ করেছি বা ফলো আপ করছি সেটা তো আর করা হবে না। আচ্ছা, আমার অনেক বড় একটা কাজ চলমান আছে, কিন্তু সেখানে তো হয়তো বা আপনার টিম থাকবে, তাদেরকে দিয়ে আপনি আরো করানো যাবে, কিন্তু তখন গিয়ে আমাকে আরো মেলা জিনিস নিয়ে কাজ করতে হবে। আমি বলছি না যে আমি সারা দেশ উদ্ধারের কাজে গিয়ে কিছুই হবে না, সেটা আমি করতে চাই না। আমি জ্যাক অফ অল ট্রেড হতে চাই না, পারবো না আমার এই বয়সে এসে। আপনি যদি বলেন যে একটা প্রতিষ্ঠানের এরকম একটা দায়িত্বশীল জায়গায় যাওয়া, আমি ভেরি মাচ ইনএলিজিবল। একজন নিউজ এডিটর মানে আমি বুঝি যাকে একজন রিপোর্টার প্রশ্ন করবে,
এবং সাথে সাথে উনি গুগল না দেখে সেটার উত্তর দিবেন, সেরকম নিউজ এডিটর কয়জন আছে বলেন? হাতে হাতে গুনলেও হয়তো তো বা খুব এখন কম। সেটা গুনতে গেলে আরেক বিপদ, তাই না? তো কাজেই এখন আমরা অনেক প্রমোশন পেয়ে, এটা পেয়ে, সেটা পেয়ে, সুযোগ সুবিধা পেয়ে আমাদের ডেজিগনেশন বাড়ছে। হ্যাঁ, আমি সেই রিপোর্টারই ছিলাম। আমার সর্বোচ্চ ডেজিগনেশন হচ্ছে বিশেষ প্রতিনিধি, এবং আমি ডেস্কে যাইনি। তার প্রধান কারণ হচ্ছে যে আমি ওটা ভালো করে ম্যানেজ করতে পারবো না। একটা চাকরি হবে, আমার বেতন বাড়বে, আমি সিনিয়র হব, আমার সমাজে অনেক দাম হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি তো পারবো না। আমি ওখানে যেটা করব প্রতারণা করব। আমি যেটা পারি না, পারি এরকম একটা ভাব দেখায় নিউজ, হ্যাঁ, নিউজ চালাবো, ঠিক আছে? একদমই। আচ্ছা, তো সেটা একটা দিক। আরেকটা দিক আমি বললাম ওইটা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমার এখানে দেওয়া মোটামুটি শেষ। বাংলাদেশ মিয়ানমার বর্ডারে যে 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 পরিমাণ সংকট, সেটার কোনো প্রতিফলন পত্রপত্রিকা টেলিভিশনে দেখি না। দেখবেন একই রকমের একই news। রকম গদ এবং আমি বাঁধা চ্যালেঞ্জ news দিয়ে হয়তো। বলতেছি, আপনি আসেন, হাতে কোনো 1-2 জন সাংবাদিক ছাড়া ওই অঞ্চলের বাস্তব ভৌগোলিক চিত্রটা আসলে বাস্তব হয়তো তো বা অনেক পরে। আমি বলছি যে মিয়ানমারের ওই পাশে কোন কোন জায়গা আছে, হ্যাঁ, এটাও বলতে পারবেন না। কয়টা কয়টা গ্রুপ, কোথায় কোথায় স্টেট গ্রুপ, নন স্টেট গ্রুপ, কোথায় কি ফাংশন করছে, আমাদের এখানে কি হচ্ছে। এত বড় সংকটের জায়গায় যদি আমরা ধরেন কক্সবাজারে একজন প্রতিনিধি দিয়া চালাই, তাহলে তাহলে সেটা আমরা আপনি তো কি মানে সাংবাদিকতা রিয়েল করছেন? তো ফিডব্যাকটা কাজে আমি পাবো বলি না। যে এইসব কারণে আমি আসলে ছেড়ে দিয়েছি। আমি আমার মতো করে চেষ্টা করব। আমি ওই এবং আপনি অঞ্চলের, যেই ওয়েতে চেষ্টা করছেন সেটাই হয়তো বা হ্যাঁ, অনেক হয়তো সুন্দর হবে, একটু সময় কারণ লাগবে। অভিজ্ঞতা ঝুলিতে অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। জি। একদম শেষ মুহূর্তে আপনাকে বলা হয় যে প্রান্তিক অঞ্চলের মানুষ বা প্রান্তিক অঞ্চলের কাণ্ডারি আপনি, তাদের জন্য আপনার ঈদ উপলক্ষে কোনো মেসেজ থাকবে না, কিনা? প্রান্তিক অঞ্চলের মানুষ দারুণ। এটা ঈদের এটা কোনো সেই বার্তা মানুষ, যদি থাকে আপনার। হ্যাঁ, মানে প্রান্তিক বলতে আমাদের উপকূল যদি বলি, আমাদের যদি বলি আপনার গ্রামের মানুষ যদি বলি, হ্যাঁ, তো আমাদের গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, নদী পাড়ের মানুষ, সাগর পাড়ের মানুষ, এই মানুষগুলোর মানে হৃদয় হচ্ছে এত বড়। হ্যাঁ, এটা আপনি নিশ্চয়ই ঘুরেছেন। আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা আমাদের শহরে কারো কাছে আসলে, কারো ঘরের পাশে গিয়ে কিছু জিজ্ঞেস করলে আমরা কি বসতে দিই? গ্রামের যে কোনো একটা ভাঙাচোরা ঘরে আমরা গেলেও কিন্তু তারা আমাকে বসতে দিবে, পানি দিবে খেতে, আর কিছু না থাকলেও। তো কাজে সেই মানুষগুলোকে আপনারা আমার চেয়ে অনেক আগানো, হ্যাঁ, এবং আমি বলি যে আপনারা এই সমাজে এবং এই দেশে আপনাদের যে কন্ট্রিবিউশন, সেটার কোনো তুলনা হয় না, এবং সেটার কোনো ওটাকে বলবো স্বীকৃতিও আমরা দিই না। তো তারপরেও আপনারা করে যাচ্ছেন, আপনারা ফসল ফলায় যাচ্ছেন, ধানের দাম পান বা না পান, আপনারা নিয়মিত সেটা করে যাচ্ছেন। সেটা দিয়ে কিন্তু আমাদের অর্থনীতির ভিত আমাদের কৃষি। তো কাজে আমাদের প্রান্তিক মানুষ, প্রান্তিক জেলে এবং যারা রয়েছেন, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, আমার আপনাদেরকে ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে যে আপনারা আমাকে গ্রহণ করেছেন। তো আমি বলবো আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের যে জায়গাগুলোতে এখনো বিপদ রয়েছে, সেই বিপদগুলো ধীরে ধীরে কেটে যাবে আশা করি আমরা সবাই মিলে। এবং আমি বলি যে আমরা সংবাদকর্মীরাও, সাংবাদিকরা যদি একটু বেশি বেশি এই প্রান্তিক মানুষগুলোকে নিয়ে যদি আরেকটু কাজ করি, নিঃসন্দেহে ভালো হবে। ভালো থাকবেন সবাই, সবাইকে ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক, অনেক ভালো থাকবেন, এবং ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজকে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার্টঅপ পাওয়ার্ড বাই বিউটিনাতে। দর্শক, আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, 18 নিউজের সাথেই থাকুন। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna. খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।